আসসালামু আলাইকুম। ফ্রি অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। রসায়ন প্রথম পর্বের গুণগত রসায়নে কোয়ান্টাম সংখ্যা অলরেডি শেষ করা হয়েছে। এখন আজকে আমি কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে আবহাওয়া নীতি, হুন্ডের নীতি এবং পল্লীর বর্জন নীতির ডিটেলস আমি আজকে পড়াবো। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, একেবারে পাবলিক এক্সামে অবশ্যই আসে এবং অ্যাডমিশন টেস্টে তো আসবেই। পল্লীর বর্জন নীতি, হুন্ডের নীতি, ঠিক আছে। আবহাওয়া নীতিটা যেহেতু 9-10 ডিটেলস আলোচনা করা হয়েছে, এখানে ততটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তারপর আমি পড়াবো পরীক্ষার উপযোগী যেগুলো কোশ্চেন হয়। ওকে, আবহাওয়া নীতি, ঠিক আছে। তো আবহাওয়া নীতিটা কিসের উপর ভিত্তি করে? আবহাওয়া নীতিটা হচ্ছে তোমার n+l এর উপর ভিত্তি করে। শক্তিমান যার শক্তিমান কম তার আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটাই হচ্ছে আবহাওয়া নীতি বা বিল্ডিং আপ নীতি। তাহলে একটা বিল্ডিং যেমন করতে হলে আগে নিচ থেকে ইট দেওয়া শুরু করতে হয়, একটির পর একটি ইট দিয়ে কি করতে হয়, উপরে উঠাইতে হয়। ঠিক তেমনি এই প্রিন্সিপালটাও, ঠিক আছে। তো ইলেকট্রন প্রবেশের ক্রমটা দেখো, এখানে লিখি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, ঠিক আছে। এই 5s 5p 5d এগুলাই। আচ্ছা, এইভাবে কেটে দিবা, ঠিক আছে। তাহলে প্রথমে 1s উপস্তরে কি করবে, ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 2s। আর তোমরা আমাকে কোশ্চেন করতে পারতা 1s এ কেনই বা প্রবেশ করবে। অলরেডি আমি লিখে রাখছি শক্তিমান, যার শক্তিমান কম তার আগে ইলেকট্রন প্রবেশ করবে, আমি প্রমাণ করে দিব। তারপর দেখো কেটে দিলাম, তাহলে কি আসলো 2s 3s এবং কি 2p। ঠিক আছে, এই পর্যন্ত রাখলেই চলবে। তাহলে প্রথমে 1s এ, ঠিক আছে, 1s এ কেন ইলেকট্রন প্রবেশ করবে তার ব্যাখ্যা দেখো। এখানে 1s, এখানে নিশ্চয়ই তোমরা জানো n এর মান কত 1, আর s এর ক্ষেত্রে l এর মান 0। তাহলে n+l কত হবে 1+0, তাহলে কত হবে 1। তাহলে শক্তিমান কত 1s এর, অনলি 1। তাহলে এর আগে ইলেকট্রন প্রবেশ করবে এই কারণে, কারণ 2s এর যদি হিসাব নিকাশ করি তাহলে এখানে n এর মান 2, l এর মান কত 0, তাহলে n+l এর মান কত হবে 2+0, তাহলে কত হবে 2। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে 1s এর ক্ষেত্রে n+l এর মান কম, সেই জন্য তার আগে ইলেকট্রনটা প্রবেশ করলো। তাহলে 1s থেকে কি হলো, এই 2s এ প্রবেশ করবে। আর 2s থেকে আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে 2p এবং 3s প্রবেশ করবে। এখন 3s এ প্রবেশ করবে না 2p তে প্রবেশ করবে, সেটা একটা বিষয়। এখানে দেখো টুপির ক্ষেত্রে, হ্যাঁ, n+l, তাহলে n এর মান 2, l এর মান কত 1, ঠিক আছে। এটা আবার পেস লাগাবো না, যদি 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়। 0 হলে s উপস্তর, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। এই দেখো টুপির ক্ষেত্রে তাহলে কি 3, এবার আসে কি 3s, তাহলে কি হবে n+l, তাহলে কত হবে n এর মান 3, আর s এর জন্য সারা জীবনে l এর মান 0, তাহলে কত হবে এই 3। তাহলে দুইটারই শক্তির মান সমান। এখানে দেখবা যদি শক্তির মান সমান হয়, যার প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ 2, প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 2, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, যার প্রধান কোয়ান্টাম সংখ্যা কম তার আগে ইলেকট্রন প্রবেশ করবে। এটা আমি লিখে দিচ্ছি, এই দুটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আবহাওয়া নীতিটা এর উপরেই ভিত্তি করে উনি উপস্থাপন করেন। তাহলে যার n+l এর মান কম তার আগে ইলেকট্রন প্রবেশ করবে। মানে কথা ইউনিট তো ঠিক আছে, ঠিক আছে। এই আর যেটা এখন আমি পড়ালাম, এই যে এটা কি 1s 2s এর মধ্যে ব্যাখ্যা, যে কার আগে ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক আছে। কিন্তু যদি 3s এবং 2p এর ক্ষেত্রে দেখো, যদি শক্তিমান সমান হয়, যদি
শক্তিমান সমান হয় তবে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম তার আগে ইলেকট্রন প্রবেশ করবে। কোয়ান্টাম সংখ্যার মান কম তার আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে ভাই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা। এখন দেখো ইলেকট্রন বিন্যাস করতে গেলেই বুঝতে পারবা এর ভ্যালু কতটা। যেমন প্রথমে আসি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো। 1s2 2s2 দেখো 1s2 2s2 তারপরে কি 2p6 তারপর কি আসবে 3s2 3p6 ঠিক আছে। তারপর আসবে 3d উপস্থিত দেখো 3d, কিন্তু 3d তে ইলেকট্রন প্রবেশ করবে না, এই যে 4s1 এ যাবে। ঠিক আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3s এর পর কি 3p তারপরে 4s তারপর ইলেকট্রন প্রবেশ করবে 3d তে। ঠিক আছে, এই তাহলে 3d তে এখন তোমাদের এটা সচরাচর সবসময় কোশ্চেন হয় যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে কেন 4s এ ইলেকট্রন প্রবেশ করলো। ঠিক আছে, তাহলে 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করে কেন, তাহলে n+l ব্যাখ্যা দিবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই 3d এর ক্ষেত্রে হিসাব নিকাশ যদি করি 3d এর ক্ষেত্রে, তাহলে দেখো l এর মান 3, l এর মান কত, d এর ক্ষেত্রে 2, তাহলে কত হবে 5। এবার যদি আমরা 4s এর ক্ষেত্রে হিসাব নিকাশ করি তাহলে কি হবে বলো, n এর মান হচ্ছে এখানে 4 আর l এর ক্ষেত্রে s এর ক্ষেত্রে 0, তাহলে কত হবে 4। দেখো শক্তিমান কার কম, এই যে এখানে কম, তাহলে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর 3d তে। আশা করি বুঝতে পারছো। আরেকটি ইলেকট্রন বিন্যাস করলে আমাদের আরো সহজ হবে। দেখো এরপরে আমি শেখাবো হচ্ছে তোমাদের ক্রোমিয়াম এবং কপার এর ইলেকট্রন বিন্যাস, এগুলো কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, ক্রোমিয়াম 24 আর হচ্ছে কপার হচ্ছে 29। দেখো 1s2 2s2 2p6 হ্যাঁ 3s2 3p6 4s2 আগে 4s2 তে ইলেকট্রন প্রবেশ করবে তারপর কি 3d4 এই ঠিক না। এখানে এক্সেপশনাল কিছু ঘটবে, দেখতেই পাচ্ছ যে এখানে এস এ আছে 2টা ইলেকট্রন, ডি তে আছে 5টা ইলেকট্রন, তাহলে এটি কিন্তু সুস্থিতিশীল নয়। আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অধিক সুস্থিতিশীল। নবম দশম শ্রেণী থেকে আমরা বুঝতে পারছিলাম যে কোনো অরবিটালে যদি অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ ইলেকট্রন থাকে তবে সেটি অধিক সুস্থিতিশীল। তাহলে এই ক্ষেত্রে কি করবে এই ক্রোমিয়াম, যে 4s থেকে একটি ইলেকট্রন টেনে নিয়ে 3d তে একটি ইলেকট্রন বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে অধিক এটা স্থিতিশীল। ঠিক তেমনি কপারের ক্ষেত্রে করলে 1s2 2s2 2p6 হ্যাঁ 3s2 3p6 4s2 3d9, এটা দেখা এটা ছিল অর্ধপূর্ণ। এটা কিন্তু একটি হলেই, যেহেতু এখানে 3d9 আছে এখানে আরেকটি ইলেকট্রন হলে পরিপূর্ণ হয়ে যায়, কারণ ডি এর সর্বোচ্চ ইলেকট্রন বসে 10টা। ঠিক আছে, এই দেখো এখানে, তাহলে এখান থেকে কি একটি ইলেকট্রন 4s2 থেকে একটি ইলেকট্রন টেনে নিয়ে 3d তে 10টি হবে। ঠিক আছে, এই তাহলে অধিক সুস্থিতিশীল। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা ছিল আব্বাউ নীতির ডিটেলস। ঠিক আছে, তাহলে এটা আমি শেষ করলাম। ঠিক আছে, এরপর আমি হুন্ডের নীতি পড়াবো।
হুন্ডের নীতি থেকে আমরা অনেক কিছু শিখব, কিভাবে একটি বলের যোজনী বের করা যায়, হুন্ডের নীতি থেকেই ব্যাখ্যা পাওয়া যায়, ঠিক আছে। এবং হাইব্রিডাইজেশন সংকলনের ক্ষেত্রে হুন্ডের নীতি খুবই ইম্পর্টেন্ট তোমাদের কেমিস্ট্রিতে, সেটা ফার্স্ট পেপারেই হোক বা সেকেন্ড পেপারেই হোক। ওকে, তাহলে হুন্ডের নীতিটা কি আগে সেটা আগে বলার চেষ্টা করি। হুন্ডের নীতি মনে রাখবা, হুন্ডের নীতি মানে হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, মানে n প্লাস l এর মান যাদের সমান, ঠিক আছে। সমশক্তি সম্পন্ন অরবিটাল, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বীজের অবস্থায় থাকতে পারে। সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বেজোড় হ্যাঁ অবস্থায় থাকতে পারে, দেখো একটু বুঝতে কষ্ট হচ্ছে সেটা আমি জানি, কিন্তু কয়েকটা এক্সাম্পল দিব, তোমরা বুঝে যাবে আশা করা যায়, ঠিক আছে। তাহলে একই শক্তি সম্পন্ন অরবিটাল, তুমি জাস্ট এইটুকু বুঝো, এইটুকু বুঝলেই হবে, ঠিক আছে। তারপরেটা আমি আগে কয়েকটা এক্সাম্পল করবো, তারপর অটোমেটিক্যালি বুঝে যাবা। ওকে, একই শক্তি সম্পন্ন অরবিটাল, শুরু করবো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দিয়ে। তাহলে দেখো 1s2 2s2 2p বলো 3, অবশ্যই এটা। এখন এই p এর অরবিটাল, p উপস্তরকে ভাঙলে 3টা অরবিটাল পাওয়া যায়। তোমরা নবম পর্বে দেখবা যে l এর মান যদি 1 হয়, m এর মান কত ছিল, -1 0 1, ঠিক আছে। এটা ছিল, যেখানে দেখবা হ্যাঁ px এর মান হচ্ছে 0 আর py এর মান হচ্ছে +1, ঠিক আছে। py হচ্ছে +1 আর pz হচ্ছে -1, ঠিক আছে। -1 pz আর px হচ্ছে 0, তারপর হচ্ছে এটা py, ঠিক আছে। এটা py, এটা px এর ভ্যালু 0 আর তোমার হচ্ছে pz এর ভ্যালু -1। যাই হোক, তোমাদের এটাই বলতে চাচ্ছি যে p উপস্তরটাকে ভেঙে 3টে অরবিটাল পাওয়া যাবে, একটা হচ্ছে px py pz। এটা আপাতত লাগবে না, এটা হচ্ছে পরিবর্জন নীতিতে লাগবে যে px এর ভ্যালু কত m এর ক্ষেত্রে, py এর ক্ষেত্রে কত, pz এর ক্ষেত্রে কত, ঠিক আছে। আপাতত তোমরা শুধু এইটুকু জানবা, লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, হুন্ডের নীতিতে কি কি লাগবে। দেখো d কে ভাঙালে পাবা হচ্ছে dxy yz dxz, ঠিক আছে, dx2 y2 dx2 y2 dz2। ওকে, তাহলে এগুলা জাস্ট তোমরা হ্যাঁ মনে রাখবা। হুন্ডের নীতিতে এইটুকু জানলেই হবে যে p ভেঙে px py pz হবে, d ভেঙে এই 5টা হবে, ঠিক আছে, এটুকু জানলেই হবে। এখন দেখো ইলেকট্রন বিন্যাস, এই pটাকে, তাহলে 1s2 2s2, এই p কে ভাঙায় লিখবো px py pz, 2 2 2 2 লেখা আছে আগে, হ্যাঁ। তাহলে দেখো একই শক্তি সম্পন্ন অরবিটাল, এই 3টা, এদের নিয়ে আলোচনা হচ্ছে হুন্ডের নীতি। তাই ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বীজের অবস্থায় থাকবে, ঠিক না। মানে এটা বলতে যাচ্ছে এরকম করে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলাতে বেজোড় সংখ্যক, মানে একটি একটি করে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই যে 1 1 এই 1, ঠিক আছে, বুঝতে পারছো। আগে প্রবেশ করবে, তারপর দেখবে, ঠিক আছে। এখন যদি এখানে 3টা ইলেকট্রন আছে, এই জন্য এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যদি 2টা থাকতো তাহলে এটা তো হতো না। মানে সিরিয়াল মেইনটেইনিং করে এখানে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে আগে একটি একটি করে প্রবেশ করবে, যদি ইলেকট্রন অ্যাক্সেস থাকে আবার প্রথম থেকে শুরু করবে, যেমন অক্সিজেন। আর যদি না থাকে
তাহলে মনে করো যে পি এ যদি একটা থাকে তাহলে এ পি এক্স পর্যন্ত শেষ, যদি পি এ দুইটা ইলেকট্রন থাকে তাহলে পি ওয়াই পর্যন্ত শেষ, যদি তিনটা থাকে এই যে পি জেড পর্যন্ত শেষ। হ্যাঁ, এবার অক্সিজেনটা দেখো 1s2 2s2 2p4, এই পি কে ভাঙাই লেখো এবার px py pz 2 2 2। ওকে, আমি আগেই বলছিলাম যে একটি করে প্রবেশ করবে, এই যে একটি এই যে একটি, ঠিক আছে, এখানে 4টা ইলেকট্রন আছে। এবার আবার নিয়ম অনুসারে প্রথম থেকে শুরু করবে, ঠিক আছে, এই যে 4। তাহলে এটাই হচ্ছে হুন্ডের নীতি, মানে আগে যদি ইলেকট্রন থাকে সম্ভব হয় তবে একটা একটি করে প্রবেশ করবে, যদি আরো ইলেকট্রন থেকে যায় তাহলে কি করবে, আবার প্রথম থেকে বসবে। তবে মনে রাখবে একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন বসবে দুইটার উপরে কখনোই বসার সুযোগ নেই। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে তোমরা অনেকগুলা করবা, যদি না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। যেমন তোমরা করবা এই যে ফসফরাসের হুন্ডের নীতি অ্যাপ্লাই করবা, ফসফরাস, তারপর হচ্ছে সালফারের ক্ষেত্রে করবা, তারপর তোমরা করবা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তারপর করবা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, তারপর ক্যালসিয়ামের ক্ষেত্রে করবা। তো এটা কথা বলেই দিই যে 1 থেকে যদি 36 পর্যন্ত করা যায় হুন্ডের নীতি অনুসারে, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসটা, তবে তোমাদের এনাফ, এক্সামের জন্য এনাফ, এক্সামে এর মধ্যেই থাকবে। ঠিক আছে, আমি আগেই বলছিলাম যে হুন্ডের নীতিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হুন্ডের নীতি থেকে যোজনীর ব্যাখ্যা পাওয়া যায়, যেমন একাধিক যোজনী, যেমন সালফার আমি করতে দিছি না, আচ্ছা আমি করে দিব সালফার এবং ফসফরাস। সালফারের একাধিক যোজনী, সালফারের প্রথম যোজনী হচ্ছে 2, তারপরে আছে 4 এবং 6। তাহলে সালফারের কেন এই 3টা যোজনী তার যদি ব্যাখ্যা করা যায় এমন দাঁড়াবে, ঠিক আছে, কেমন দাঁড়াবে সেটা আমি লিখে দিচ্ছি। সালফারের যোজনী কত, তাহলে সালফার এর যোজনী 2 4 6, ঠিক আছে। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা করো, সালফার 16, ওকে, 1s2 2s2 2p6 3s2 3p। দেখো এই পর্যন্ত কত হয়ে গেছে, 2 4 10 10 2 12 12 4 16। ওকে, হুন্ডের নীতি অনুসারে লেখো, দেখো 3px 3py 3pz। ওকে, তাহলে ইলেকট্রন বসাও, এই যে একটি বসলো, একটি কয়টা হলো, 3টা, কিন্তু এখানে আরো আছে একটা, ঠিক আছে, যেহেতু এখানে 4টা ইলেকট্রন আছে তাহলে এখানে বসলো, এটা তো পেয়ার হয়ে গেল। মানে একটি অরবিটালে কয়টি ইলেকট্রন বসতে পারে, সর্বোচ্চ 2টি, বুঝতে পারতেছো। তাহলে আনপেয়ার কে আছে এখানে দেখো, তাহলে আনপেয়ার কে আছে, এই যে এখানে একটা, এখানে অযুগ্ম, এটা অযুগ্ম, মানে বেজোড়া আর কি, জোড়াহীন। তাহলে এখানে কোনো একটা ইলেকট্রন আসে প্রবেশ করতে পারবে, এখানে একটা প্রবেশ করতে পারবে, তাহলে তার নরমাল যোজনী হবে অনলি 2। সুতরাং এখান থেকে বলা যায় কি, সালফার এর যোজনী 2 সম্ভব, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলা। এবার যদি এমন হয়, এবার 4 এর ব্যাখ্যা দেখো, যদি সালফারকে এক্সাইটেড করা হয়, তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, এখানে কিন্তু আমরা ডিটা লিখি না, ঠিক না, কারণ ডিতে ইলেকট্রন প্রবেশই করবে না, আর লিখবো কিসের জন্য, কিন্তু যখন এক্সাইটেড করব তখন এটা কাজে লাগবে। তাহলে দেখো এটাকে ভেঙে কি লেখা যায়, 3px 3py 3pz। ওকে, 3d 0 ছিল, হ্যাঁ, তাহলে এখানে কয়টা করে ইলেকট্রন ছিল, এখানে 2টা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, ঠিক না। দেখো কিন্তু একে যখন এক্সাইটেড করা হবে তখন এর একটা ইলেকট্রন এখানে আসে প্রবেশ করবে, তাহলে এ কি হয়ে গেল, আনপেয়ার হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে এখন সবাই কি বেজোড় সংখ্যক ইলেকট্রন আছে, দেখো ঘাতক আয়োজনের, এটা আনহাইব্রিডাইজড, এটাও
এখানেও দেখো বেজোর সংখ্যক, এখানেও বেজোর, এখানেও বেজোর, এখানেও বেজোর, মানে প্রত্যেকটিতে একটি একটি করে আছে, দুইটি করে ইলেকট্রন নেই। তার মানে এখানে জোর করতে হলে দেখো প্রত্যেকটাতে একটি করে ইলেকট্রন প্রবেশ করানো যায়। তাহলে এখানে যোজনী কয়টা হবে দেখো, 1 2 3 4। তাহলে এখানে সালফারের জন্য, সুতরাং সালফারের যোজনী, সালফার এর যোজনী 4। ঠিক আছে, এরপর যদি আসি যে এবার যে সালফারের যোজনী কেন 6, তার ব্যাখ্যা কি হবে? তাহলে এখানে দেখো করে দেওয়া আছে, যদি আরো একে এক্সাইটেড করা হয় তাহলে কি হবে? এই যে এটা আছে না 3s2, এখানে তো ডি এর অরবিটাল অনেকগুলো আছে, তার মধ্যে জাস্ট আমি একটা লিখছিলাম। ঠিক আছে, তাহলে আরো তো আছে 3d yz, এটা 0 অবস্থায় আছে। ওকে, তাহলে যখন আরো এক্সাইটেড করা হবে তখন 3s1 হয়ে যাবে। ঠিক আছে, এই ইলেকট্রনটা দেখো, আচ্ছা এখানে 3px 3py 3pz 3d xy 3d yz, তাহলে এখানে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটিকে এখানে নিয়ে যাওয়া হলো এক্সাইটেড অবস্থায়, সে হ্যাঁ ঠিক আছে এক্সাইটেড করা হলো, তখন চলে গেল 3s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d yz এ ইলেকট্রন চলে গেল। তাহলে দেখো এবার এই দেখো অযুগ্ন কয়টা হয়ে গেল? অযুগ্ন 1 2 3 1 2 3 4 5 6টা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যতগুলো অযুগ্ন ততগুলো যোজনী, সেটা আমরা জানি। তাহলে এখানে অযুগ্ন অরবিটাল আছে কয়টা? এখানে অযুগ্ন ইলেকট্রন আছে দেখো 1 2 3 4 5 6টি। তাহলে এখানে সালফারের যোজনী 6 বলাই যায়। তাহলে সালফারের যোজনী কেন 2 4 6? তোমাদের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে ফসফরাসটা করবা। ঠিক আছে, ফসফরাসের যোজনী কত? 3 এবং 5, এর ব্যাখ্যা পাবা। তারপর কার্বনের করবা। ঠিক আছে, কার্বন এবং ফসফরাসের একাধিক যোজনী প্রদর্শন করবা। হ্যাঁ, করে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, দেখো ফসফরাসের যোজনী এটা আরো সহজ করে দিই, 3 এবং 5, কার্বনের যোজনী 2 এবং 4। কেন? এর ব্যাখ্যা সহকারে তোমরা আমাকে জানিয়ে দিবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি হুন্ডের নীতি শেষ করলাম, এরপরে আসি পলিবর্জন নীতি। পলিবর্জন নীতি, হ্যাঁ এই তাহলে পলিবর্জন নীতিটা পড়ানোর পূর্বে সহজভাবে বোঝার জন্য আমি কিছু জিনিস লিখে দেবো, এগুলো মুখস্থ করবা, মুখস্থ করে নেবা, না হলে কিন্তু কষ্ট হবে অনেক। px py আর হচ্ছে pz। px এর ভ্যালু m এর, মানে px অরবিটালের ক্ষেত্রে m এর ভ্যালুটা px এর ক্ষেত্রে হবে তোমার হচ্ছে 0, py টা হবে +1, এটা হবে -1। এবার 3d xy 3d yz 3d xz, ঠিক আছে, 3টা বাদ দিলাম, 3x² - y² আর dz²। ঠিক আছে, তাহলে কি dxy এর ক্ষেত্রে m এর ভ্যালু হবে তোমার -2, yz এর ক্ষেত্রে হবে -1 আর হচ্ছে zx, আচ্ছা এটার ক্ষেত্রে হবে 0। ঠিক আছে, আর x² y² এর ক্ষেত্রে হবে +2 আর এটা হবে তাহলে +1। হ্যাঁ, এটা নোট ডাউন করে রাখবা, কাজে লাগবে। এটা ছাড়া তোমার হচ্ছে পলিবর্জন নীতি বোঝা সম্ভব না, পাউলির বা পলিবর্জন নীতি। ঠিক আছে, এই বর্জন নীতি। পরিবর্তন নীতিটা খুব সহজ, কিন্তু পরীক্ষাতে আর সহজভাবে আসবে না, অনেক কঠিনভাবে আসবে। সেজন্য এগুলা মুখস্থ করাবো, তোমরা মুখস্থ করে নাও। আর ওনার কথাবার্তা খুবই সহজ ছিল। ওনার কথাবার্তা ছিল যে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, মানে অ্যাটলিস্ট 4টার মধ্যে 3টা একই হতে পারে সর্বোচ্চ, কিন্তু অ্যাটলিস্ট একটা ভিন্ন হবে। আর 2টাও ভিন্ন হতে পারে, 3টাও হতে পারে, বলা যাবে না, কিন্তু ভিন্ন হতেই হবে একটা। এই তাহলে একই পরমাণুতে
যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, একই হতে পারে না। অর্থাৎ এন, এল, এম এবং কি এস, এই চারটার মধ্যে যে কোনো একটা ভিন্ন হতে হবে। ঠিক আছে, যে কোনো একটি ভিন্ন হতে হবে। তো বই তোমাদের দেওয়া আছে হিলিয়ামের ক্ষেত্রে এক্সাম্পলটা দেওয়া আছে। হিলিয়ামের ক্ষেত্রে আমি 4টা কোয়ান্টাম সংখ্যার মান করে দিব। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু জীবনেও হিলিয়াম আসবে না, মাথায় রাখিও। তোমার সবসময় বলবে যে কপারের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করে দাও পলিবজ্জার নীতি অনুসারে। মানে দূরের গুলা দিবে, কাছের গুলা দিবে না। ওকে, যেহেতু বইয়ে দেওয়া আছে হিলিয়ামের ক্ষেত্রে, প্রথমে তাহলে আমি হিলিয়ামের ক্ষেত্রেই করে দিব। তাহলে 1s2, এই যে উপরে একটা নিচে একটা। ওকে, এন এর মান কত এখানে? প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে দেখো এন এর মান কত? 1। এল এর মান কত হবে? এল এর সূত্র কি জানা আমাদের? n-1, 0 থেকে n-1, তাহলে কি এখানে হবে 0। এম এর মান কি হবে? 0। এস এর ক্ষেত্রে এম এর মান 0, কিন্তু স্পিন, এই যে প্রথম ইলেকট্রন এইটা, পরবর্তী ইলেকট্রন এটা, মানে উপরেরটা এটা প্রথম ইলেকট্রন। 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টির মান একই হলেও চতুর্থটি ভিন্ন হতেই হবে। ঠিক আছে, এখন এগুলো এক্সামে আসবে না, আমার মনে হয় আসবে না। ঠিক আছে, কঠিনগুলো দিবে। যেমন আয়রনের ক্ষেত্রেই মনে করি সঞ্জিত কুমার গুহ স্যারের বই তো একেবারে ভর্তি করে দিচ্ছে পলিবজ্জার নীতি। ঠিক আছে, অনুসারে অনেক পরমাণু ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা। ঠিক আছে, সুতরাং আমি একটা দুইটা করেই শেষ করে দিব। তোমাদের যেগুলো প্রবলেম হলে ওগুলো আমাকে কমেন্টে জানাবা, আমি সলিউশন করে দিব। হ্যাঁ, সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আয়রন ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস করব। আয়রনের পারমাণবিক সংখ্যা 26। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এই তো না? কোশ্চেন হবে এমন যে আয়রনের সর্বশেষ ইলেকট্রনটি, সর্বশেষ বহিস্থ কিন্তু এটা সর্বশেষ ইলেকট্রন কোনটা, মানে 26তম ইলেকট্রনটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে 26তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করে দাও। তাহলে আয়রনের এর 26তম ইলেকট্রনটির ক্ষেত্রে, ঠিক আছে, 4টি কোয়ান্টাম সংখ্যা লেখো। ওকে, তাহলে এই পর্যন্ত 20। আমার মূল টার্গেট এখানে আলোচনা করা। ঠিক আছে, তাহলে 3d6 এটাই আমার আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে বলো 3dxy, 3dyz, 3dxz, 3x² - y², 3dz²। তাহলে দেখে এখানে 6। তাহলে আমাদের নীতিটা কি জানা ছিল যে আগে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। তাহলে কয়টি? 3টি হলো 4, এই 5। এখন আরো একটি ইলেকট্রন আছে 6, ঠিক না? এই যে এখানে 6 বসলো, এই যে এটাই হচ্ছে 26তম ইলেকট্রন। ওইটা আগে ফাইন্ড আউট করতে হবে। ওটার স্পিনটার দিকে উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। তার মানে তুমি s = ডিরেক্ট লিখে দাও ½ তারপরে এগুলা হিসাব করবা। ঠিক আছে, এবার দেখো এস এর আগে কি জানতে হবে তোমাদের সিরিয়ালি। এটা দেখো, এটা মুখস্থ করবা যে n, তারপর l, তারপর m, তারপর s। তুমি s এর মান পেয়ে গেছো। ওকে, এবার তাহলে m এর মান দেখো কোথায়, কোন অরবিটাল? এই যে 3dxy, এই m এর মান কতটুকু দেখো। xy এর ক্ষেত্রে m এর মান কতটুকু দেখতে পাচ্ছ? এই যে -2 বসাবা। আর তুমি জানো d অরবিটালের ক্ষেত্রে l এর মান কত? 2, আর n এর মান দেখাই পাচ্ছ 3। আশা করি বুঝতে পারছো যে যেই ইলেকট্রনটা প্রবেশ করবে
যে 26তম ইলেকট্রন বলছে, তাহলে 26তম ইলেকট্রনটার স্পিনের দিক কেমন, নিচের দিকে, তাহলে এটা মাইনাস। এখন তুমি জানো 26তম ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, 3dxy, dxy এর ক্ষেত্রে m এর ভ্যালু -2, তাহলে -2 বসাইলা। এখন তুমি d এর ক্ষেত্রে জানো l এর মান কত, 2, আর এখানে l এর মান দেখা যাচ্ছে 3। এবার যদি তোমাকে বলতো 25তম ইলেকট্রন, এবার মনে করো 25তম ইলেকট্রন আয়রনের এর 25তম ইলেকট্রনটির ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যা লেখো। ওকে, তাহলে আয়রন 26, ইলেকট্রন বিন্যাস উপরেই করা আছে, তাহলে এখানে কি 3D আলোচনায় আসবে, 3d6, তাহলে এটাকে সুন্দর করে লিখবো 3dxy, 3dyz, 3dxz, 3dx² y² আর 3dz²। এই তাহলে 25তম ইলেকট্রন এই পর্যন্ত কত হয়ে গেছে, 20, ঠিক না, এই 20, তাহলে এটা 21, 22, 23, 24, এই 25, তাহলে এ আমার আলোচনার বিষয়বস্তু। তাহলে 25তম ইলেকট্রন কোনটা সেটা আগে বের করতে হবে, সেটা তোমাকে আগে দেখতে হবে সে কোথায় প্রবেশ করলো। দেখো স্পিনটার দিক কি, উপরের দিকে, তাহলে এস এর মান কি হবে, +12, +12 দিয়ে মনে করি অর্ধেকটা ইলেকট্রন, +12 দিয়ে ওটাকে প্রকাশ করা হয়, ঠিক আছে, ওখানে একটি ইলেকট্রন। ওকে, এবার আসি কোথায় প্রবেশ করছে, dz² এর ক্ষেত্রে m এর ভ্যালু কতটুকু দেখতে পাচ্ছ তুমি, 0, তাহলে m এর ভ্যালু হবে 0। এবার l এর ভ্যালু d এর ক্ষেত্রে সারা জীবনেই 2, কম বেশি কখনোই হবে না। আর n এর মান দেখো কোথায় প্রবেশ করছে, এই যে দেখো 3dz², তাহলে l এর মান এখানে 3। এই তাহলে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা এখন তোমাদের আমি করতে দিব, ঠিক আছে, এটা শেষ করলাম। হ্যাঁ, তোমরা করবা যে কপারের ক্ষেত্রে 26তম ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যা, কপারের ক্ষেত্রে 25তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা লিখবা, না হলে কমেন্টে জানাবা, ঠিক আছে। এই তাহলে এইগুলাই থাকলো, আজকে এই পর্যন্তই ছিল তোমাদের ক্লাস। 10ম পর্ব আজকে আমি শেষ করলাম। 10ম পর্বে আমার ছিল আব্বাউ নীতি, হুন্ডের নীতি এবং পলিবজ্জার নীতি, আর 9ম পর্বে ছিল কোয়ান্টাম সংখ্যা, সেখানে কোয়ান্টাম সংখ্যা আমি ডিটেলস আলোচনা করছি। তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।